সরি, সে কোনো কারণে কেন জানি হয়ে গেছিল, একটু ঝামেলার বিষয়। এই যে এখানে এখানে দেখো, আমি যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তোমাদের কাছে, হ্যাঁ এই যে দেখো যে এই সেটটাতে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল, এখানে আমরা ক্যালকুলেশন করে পাইছি যে এক্স এর মান সি মাইনাস ডেল এর থেকে বড় কিন্তু সি প্লাস ডেল এর থেকে ছোট। কিন্তু আমরা যদি অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস সি গ্রেটার দ্যান জিরো লেস দ্যান ডেল, এটাকে আমরা ক্যালকুলেশন করে কিন্তু দুটো ইনইকুয়ালিটি পাইছি। একটা হচ্ছে তোমার এক্স এর মান সি মাইনাস ডেল এর থেকে বড় আবার কিন্তু সি এর থেকে ছোট, অথবা এক্স এর মান সি এর থেকে বড় কিন্তু সি প্লাস ডেল এর থেকে ছোট। তাহলে আমরা এই দুটোকে কিন্তু দেখো প্লট করছি এই যে সংখ্যা রেখাতে, তোমরা এটা জানোই, এই যে সি এই প্রথমটাকে এটাকে প্লট করছি। হ্যাঁ, আসলে অন্য কালার দিয়ে প্লট করতে হতো। সি আমরা দেখো প্রথমটাকে প্লট করছি হচ্ছে তোমার এই যে, তাহলে এটা কি দেখা যাচ্ছে যে এক্স এর মান সি মাইনাস ডেল এর থেকে বড়, তো এই যে সি মাইনাস ডেল এটা হচ্ছে তোমার সি প্লাস ডেল, মানে সি কিন্তু এর ভিতরে আছে তখন এই সেটের ভিতরে। কিন্তু আমরা যদি এই জিরোটা দিতাম তখন দেখো কি হচ্ছে যে এক্স এর মান সি মাইনাস ডেল এর থেকে বড় কিন্তু সি এর থেকে ছোট, এই যে সি এর থেকে ছোট। আবার যদি আমরা এই করতাম যে এক্স এর মান সি এর থেকে বড় কিন্তু সি প্লাস ডেল এর থেকে ছোট, তাহলে কি পার্থক্য হলো এই দুটো সেটের ভিতর তোমার, এই যে সলিউশন সেট দুটোর ভিতরে কি পার্থক্য হলো তোমার, কে বলতে পারবে? তার উপরেরটা মধ্যে হচ্ছে সি কে কভার করছে কিন্তু নিচেরটা সি বাদে হচ্ছে বি কে কভার করছে। হ্যাঁ, সি বাদে ওই ইন্টারভেলের যে কোনো পয়েন্ট, কিন্তু লিমিটকে বোঝার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এটা কেন ঘটলো দেখো, জাস্ট শুধু এই যে আমরা এই কন্ডিশনটা দেওয়ার ফলে। তাহলে আমরা যদি জাস্ট একটু লিখি যে প্রথম সেটটার ক্ষেত্রে তোমার এক্স মাইনাস সি লেস দ্যান ডেল, তাই না? এটার ক্ষেত্রে আমাদের সলিউশন সেট হচ্ছে এটার তোমার সলিউশন সেট হচ্ছে যে আমরা যদি এরকম করে লিখি, দেখো ইন্টারভেল দিয়ে লিখি সি মাইনাস ডেল আর হচ্ছে সি প্লাস ডেল। কিন্তু এটার ক্ষেত্রে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল, এটার ক্ষেত্রে হচ্ছে তোমার খেয়াল করে দেখো যে কি সি মাইনাস ডেল থেকে কিন্তু সি পর্যন্ত ইউনিয়ন, আবার হচ্ছে তোমার সি থেকে সি প্লাস ডেল, সি থেকে তোমার সি প্লাস সি প্লাস ডেল। তাহলে আমি এই পার্থক্যটাই বোঝাতে চাইছি তোমাদের শুধু, যে ওই একটা জিরো দিয়ে দিলে কিন্তু কি পার্থক্য হয়, জাস্ট ওই তুমি এক্স মাইনাস সি মানে যে পয়েন্ট দিচ্ছ সেই পয়েন্টটা থেকে তোমার খালি একটু আলাদা, আর কিচ্ছু না। কিন্তু ওই পয়েন্টটা খালি ওই সেটের ভিতর থাকবে না। তুমি যদি এখানে এটে দিতে যে ধরো এক্স মাইনাস সি, সরি এক্স মাইনাস টু যদি দিতাম আমরা, জিরোর থেকে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস টু জিরোর থেকে বড় কিন্তু ডেলের থেকে ছোট, তাহলে জাস্ট কি হতো এখানে টু হতো, কিন্তু তোমার এই টু মাইনাস ডেল টু 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 প্লাস ডেল। লিমিটে আমরা কিন্তু যখন ডিফাইন করব যে ওই পয়েন্টে ফাংশনটা ডিফাইন কি ডিফাইন না, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ওটা ইরিলিভেন্ট। হ্যাঁ, সেইটা দেখো আমি যেহেতু স্ক্রিন শেয়ার করা আছে, আমি যেটা বললাম মুখে, এই বই আরো সুন্দর করে লিখে দেওয়া আছে, তোমরা যদি বই পড়তে পারবা। আমার এই যে আমার বইটা কি দেখা যাচ্ছে? এই যে দেখো এই যে বইটা 14 পেজ, আমি যেটা বললাম তোমরা কাইন্ডলি এখানে একটু পড়বা একটু ভালো করে, এই জায়গাটা 14 পেজ। এই যে এখানে দেখো আমরা এইটা হচ্ছে জাস্ট এই, আর এই চিত্রটা যেটা আঁকিনি এখানে, এই যে সি সি মাইনাস ডেল সি প্লাস ডেল, হ্যাঁ মানে ডেল। আর এইটার ক্ষেত্রে এই যে জিরো অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস সি গ্রেটার দ্যান জিরো লেস দ্যান ডেল, তার অর্থ হচ্ছে কি দেখো এই যে এখানে ইন্টারভেলটা খালি লিখছি, কিন্তু মানে সি বাদে তোমার, ঠিক আছে, সি পয়েন্টটা কিন্তু বাদ যাবে, বাদে ওর ভিতরে যে কোনো, the solution set is the union of two open intervals c minus del c। এই যে এখানে বলতেছে এত
উইথ অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট দ্যাট এক্স নট ইকুয়াল টু সি। এটার মিনিংটা হচ্ছে তাই, মানে এই জিনিসটাই, কিন্তু সাথে একটা এডিশনাল রিকোয়ারমেন্ট যে এক্স এর মান সি হতে পারবে না। আমরা যদি এখানে একটা জাস্ট এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস সি গ্রেটার দ্যান 0 দিয়ে দেই, এটা এতবার বলার কারণ হচ্ছে আসলে এইটে সাহায্যেই আমরা কিন্তু কে বুঝি, তোমার লিমিটকে বুঝি। তোমরা এখানে একটু নিজেরা পড়ার চেষ্টা করো। আমি এখন ইসে চলে যাচ্ছি, আসলে আমরা যেখানে যেতে চাই আর কি। এইগুলো তো ভিতরের এই ফাংশন টাংশন আছে, তোমাদের যেহেতু অনেক সময় যারা ইন্টারেস্টেড নিজেরা একটু গল্প বইয়ের মতো পড়ার চেষ্টা করতে পারো, বা খাতা কলমে করা। গল্প আসলে গণিত হচ্ছে খাতা কলমের সাহায্য করতে হবে। আমরা কোথায় যেতে যাচ্ছি? হ্যাঁ, এই যে আমাদের মূল টার্গেট হচ্ছে এইখানে। হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে চ্যাপ্টার 2, এটা পেজ কত? পেজ হচ্ছে 53 পেজ। হ্যাঁ, এই যে চ্যাপ্টার 2 35 53 পেজ। এইটা হচ্ছে দেখো, আমরা এখানে একটা কথা বলছি, লিমিট প্রসেস। এটা প্রথমত ইনটিউটিভ ইন্ট্রোডাকশন দিছি, তারপরে আমরা আসলে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট দেবো যে লিমিটের ধারণাটা কেমন করে আসলো ইনটিউটিভলি আর কি। আমি জাস্ট ইচ্ছা করে এটাকে করে রাখছি যে আমি বলছি যে উই কুড বিগিন বাই সেইং দ্যাট লিমিটস আর ইম্পর্টেন্ট ইন ক্যালকুলাস। খালি ইম্পর্টেন্ট না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট দ্যাট উড বি এ মেজর আন্ডারস্টেটমেন্ট। কিন্তু এটাকে বোঝার জন্য তোমাকে মেজর একটা আন্ডারস্ট্যান্ডমেন্ট লাগবে। দেখো এরপরে শব্দটা কি বলছে, উইদাউট লিমিটস ক্যালকুলাস উড নট এক্সিস্ট। লিমিট ছাড়া ক্যালকুলাসের কোনো অস্তিত্ব নাই। এভরি সিঙ্গেল নোশন অফ ক্যালকুলাস ইজ এ লিমিট ইন ওয়ান সেন্স অর অ্যানাদার। তাহলে প্রথমে দেখো, এই যে প্রথমে যে এইটা বলছে, আমি এটা একটু বইয়ের সাহায্যে এটা তোমাকে পড়লাম, যে তোমরা নিজেরা একটু পড়ার চেষ্টা করবা, তাহলে আরো ভালো বুঝতে পারবা, আমার থেকে ভালো বুঝতে পারবা। হ্যাঁ, তাহলে আমরা যেটা, তোমরা যেটাকে বলো যে একটা কার্ভের স্লোপ, মানে তো জানো তোমরা ঢাল বলি আমরা যেটাকে, তোমরা আমরা ইন্টারমিডিয়েটে যেটাকে ঢাল বলে আসছি, আসলে এটাও কিন্তু একটা তোমার লিমিটিং প্রসেস। এখানে ধর এই বই তোমাকে প্রশ্ন করছে, হোয়াট ইজ দ্য স্লোপ অফ এ কার্ভ। আসলে আমরা যদি একটু গ্রাফের সাহায্যে দেখাতে চাই, ধরো আমরা দেখাতে পারি, ধরো এইটা হচ্ছে আমাদের একটা, অবশ্যই অবশ্যই আমরা কিন্তু অ্যারো দিব, বলছিলাম কেন অ্যারো দিব, দুই দিকে এদিকে আমরা কিন্তু একাংশ নেবো। ধরো একটা কি করছে তোমার, এই যে একটা কার্ভ, যে এরকম একটা কার্ভই করছে, এরকম একটা কার্ভ। তো বলছে এই কার্ভের তোমার স্লোপ অফ এ কার্ভ, যে কোনো একটা পয়েন্টে, আমরা ধরো একটু অন্য দিয়ে করি, এই যে কোনো একটা পয়েন্টের, এই যে কোনো এই কার্ভের যে কোনো একটা পয়েন্টের ঢাল তুমি কেমন করে বের করবা। আমার ধারণা তোমরা এটা জানো সবাই, যে আমরা আসলে কি করি, যে এই পয়েন্ট দিয়ে যাই যে কোনো একটা ছেদক আঁকি। ধরে নিতে হবে কিন্তু আমি দাগগুলো সব সরল লেখা, এই পয়েন্ট দিয়ে যাই যে কোনো একটা ছেদক আঁকি কিন্তু। দেখা যাচ্ছে না। ও সরি, আমি তো আমি ইসে আছি, এই যে বই দেখাচ্ছি, সরি সরি, দেখছি না। হ্যাঁ হ্যাঁ, সরি, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে দেখো, হ্যাঁ এই যে এটাকে আমরা করছি, যে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। তা আমরা বলছি যে কোনো একটা পয়েন্টে তোমার কি করতে যাচ্ছে, এই যে এই পয়েন্টে এই কার্ভটার আমরা স্লোপ নির্ণয় করতে চাচ্ছি। তাহলে আসলে কি করি আমরা, কিন্তু তোমার একটা আঁকি, যে এই বিন্দু দিয়ে যায় যে কোনো একটা ছেদক আঁকি, কিন্তু তারপরে এই ছেদকের পয়েন্টটাকে আমরা ধরো এই ধরো এই পি পয়েন্ট, আমরা যদি বলি যে আমরা পি পয়েন্টে, এই যে পি পয়েন্টে ঢাল নির্ণয় করতে চাই, তাহলে এই যে আরেকটা পয়েন্ট, একটা কিউ আর একটা পয়েন্ট, তাহলে এই কিউটাকে আমরা পি এর দিকে নিই। তাহলে এই যে দেখো, পি এর দিকে নিলে কিন্তু ধরো এই ছেদকের চেহারা তোমার এই মানে পজিশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পজিশন তোমার চেঞ্জ হয়ে যাবে। এই যে ধরো এখানে যদি নিয়ে আসি, তাহলে এর পজিশন কিন্তু এরকম হয়ে যাবে। এই যে আমার আঁকা সুন্দর হবে না, তোমাদের বই আছে। তাহলে এই যে দেখো, এই যে তারপর আবার যদি এখানে নিয়ে আসি, এই যে আলটিমেটলি এখানে চলে আসবে। এই যে তখনই আমরা এটাকে ঢাল বলবো। ঢালটা কি, এই যে এই সরল রেখাটা তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে, সেই কোণের ট্যানজেন্টকেই আমরা ঢাল বলি, তাই না? যদি এটা তোমার
থিটা হতো, এই যে এটা যদি থিটা হতো তাহলে আমরা এই কার্ভটার এই বিন্দুটা ঢাল বলতাম হচ্ছে তোমার, তোমরা সেটাকে সবচেয়ে এম দিয়ে লিখতে, এম ট্যান থিটা, ট্যানজেন্ট অফ থিটা। ঠিক আছে, তাহলে আমি আসলে বইয়ে ভালো করে দেওয়া আছে, এই যে এই দেখো বইয়ে বলতেছে কি, হোয়াট ইজ দ্য স্লোপ অফ এ কার্ভ, বলতেছে ইট ইজ দ্য লিমিট অফ স্লোপস অফ এ সেকেন্ড লাইন। মানে একটা ছেদকের তোমার লিমিটিং পজিশন, এই যে দেখো ছেদকটা কিন্তু চেঞ্জ হচ্ছে তোমার, মানে লিমিটিং পজিশন মানে কি, এই যে কিউটা, এই যে কিউটা তোমার অ্যাপ্রোচ করছে পি এর দিকে, ঠিক আছে, সেজন্য কিন্তু লিমিটিং করছে। এই যে কিউ বিন্দুটা, এই যে দেখো একটা অ্যারো দিছে, যে এই যে কিউ বিন্দুটা এখানে ছিল, তারপরে তোমার এখানে আসছে, তারপর এখানে আসছে, তারপর একসময় এখানে আসছে, মানে কি কিউ অ্যাপ্রোচিং টু পি, কিউ অ্যাপ্রোচিং টু পি, যার ফলে ছেদক রেখাটা সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, তা সেটার যে লিমিটিং পজিশন সেটাকেই বলতেছে হচ্ছে তোমার স্লোপ। মানে এখানে কিন্তু তোমার লিমিটের কনসেপ্ট আছে। আবার দেখো আরেকটা কথা কি বলছে, যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ এ কার্ভ, আমরা কি আসলে কার্ভের লেন্থ কিন্তু বের করতে পারি না, কিন্তু এটাও কিন্তু কি করে বের করি, জাস্ট একটা কি করে দেখো, আরে কি হলো, ডাবল পড়ছে না, হয়ে গেছে। আবার ইন্টারনেট প্রবলেম হবে, ইন্টারনেট প্রবলেম হলে বোধ হয়। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে, কিন্তু শোনা যাচ্ছে, আজকে ইন্টারনেটের অবস্থা এখানে মুশকিল। হ্যাঁ ঠিক আছে, এইবার বলে ঠিক হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কোনো কারণেই হয়েছিল, সরি। এখানে দেখো আমরা বলতেছি যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ এ কার্ভ। আসলে একটা কার্ভের লেন্থ বলতে কি বোঝো তোমরা? দেখো এই এখানে আমি এই বই থেকে দেখা যায়, এখানে ধরো একটা কার্ভ আছে, এই যে আসলে লেন্থ বের করা মানে আমরা কিন্তু একটা পলিগনের সাহায্যে তাকে যোগ করি, তাই না? আবার সেই পলিগনের সাহায্যে যোগ করে তারপরে কিন্তু আমরা লেন্থটা বের করি। এখানে দেখো ওরা বলতেছে আসলে লেন্থ কিছুই না, ইট ইজ দ্য লিমিট অফ দ্য লেন্থ অফ এ পলিগন পাথ ইনস্ক্রাইবড ইন দ্য কার্ভ। এই যে এখানে তাহলে এই এখানে একটা পয়েন্ট নিছিলাম, এখানে একটা পয়েন্ট নিছি, এখানে একটা নিছি, এখানে একটা নিছি, এখানে একটা নিছি, তাহলে দেখা যাচ্ছে এই লেন্থটা পাচ্ছে। আসলে এটা কিন্তু অ্যাকুরেট লেন্থ থেকে অনেক মানে এরর আছে। আমরা যদি এই পয়েন্টকে আরো কাছাকাছি নিই, ধরো আরো অনেক মানে সরি আরো আরো অনেক পয়েন্ট, এখানে কয়টা পয়েন্ট নিচ্ছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, আমরা যদি 10টা পয়েন্ট নিতাম, দেখো আরো কিন্তু অ্যাকুরেট হতো কার্ভের লেন্থ। এইখানে এখানে 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 যত পয়েন্ট নেও, মানে কি তুমি অর্থাৎ কি পয়েন্টের সংখ্যা যদি তুমি ইনফিনিটি করতে, যদি নাম্বার অফ পয়েন্টস টেন্স টু ইনফিনিটি, তখন তোমার এক্স্যাক্টলি তোমার এই আমরা এই কার্ভের লেন্থটা পেতাম। কিন্তু আর একটা প্রশ্ন করছে, দেখো এটা হচ্ছে মূল, যে হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ রিজিয়ন বাউন্ডেড বাই এ কার্ভ। ধরো আমরা এই যে আর একটা রিজিয়ন তোমার, হ্যাঁ এই রিজিয়নটার আমরা ধরো এরিয়া বের করতে চাচ্ছি। আসলে আমরা কেমন করে বের করি, এটাও কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট করি, যে রেক্ট্যাঙ্গেলের সাহায্যে আমরা ধরো আমরা যদি জাস্ট দুটো পয়েন্ট নিয়ে রেক্ট্যাঙ্গেল আঁকতাম, এই যে এখানে আর এখানে, দেখো তাহলে কি এইটুক এরিয়া পেতাম। আসলে সেটা কিন্তু অরিজিনাল এরিয়া থেকে অনেক ডিফার করতেছে। কিন্তু ধরো আমরা রেক্ট্যাঙ্গেলের সংখ্যা মানে এই যে কি বলে যে এক্স অক্ষ বরাবর যে পয়েন্টের সংখ্যা যদি বাড়াতাম, এখানে মাত্র একটা দুটা ছিল, এখানে দেখো এক কয় ভাগে ভাগ করছে, এক ভাগ দুই ভাগ তিন ভাগে ভাগ করছে। তাহলে দেখো আর একটু কিন্তু অ্যাকুরেট আসছে তোমার, আরো তোমার অ্যাকুরেটের কাছাকাছি যাচ্ছে। এই পয়েন্টের সংখ্যা যদি এই যে থ্রি অ্যাপ্রক্সিমেটিং রেক্ট্যাঙ্গেল, এটা একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে অ্যাপ্রক্সিমেট করছে, এটা তিনটে রেক্ট্যাঙ্গেল দিয়ে অ্যাপ্রক্সিমেট করছে, এটা দেখো খেয়াল করে যে 8টা রেক্ট্যাঙ্গেল দিয়ে অ্যাপ্রক্সিমেট করছে। তাহলে দেখো আরো অ্যাকুরেট এর কাছাকাছি চলে আসছে কিন্তু। এরপর 14টা রেক্ট্যাঙ্গেল দিয়ে অ্যাপ্রক্সিমেট করছি, মানে এখানে তোমার 14টা পয়েন্ট নিছি আমরা, হ্যাঁ তাহলে দেখো আরো ইসের কাছাকাছি চলে আসছে। এখন এই পয়েন্টের রেক্ট্যাঙ্গেলের সংখ্যা যদি আমরা ইনফিনিটি করতাম, তাহলে আমরা মনে করতাম যে এক্স্যাক্টলি আমরা এই যে আর এর যে এরিয়াটা পেতাম। মানে কি এখানেও কিন্তু তোমার লিমিটের কনসেপ্ট আছে, সেই জন্য এই কথা বলতেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ রিজিয়ন বাউন্ডেড বাই এ কার্ভ। আসলে
আসলে কিছুই না, এটা ইট ইজ দ্য লিমিট অফ দ্য সাম অফ এরিয়াস অফ অ্যাপ্রক্সিমেটিং রেক্ট্যাঙ্গেলস। তাহলে আমাদের অন্তত একটা বুঝতে হবে যে লিমিটের, আসলে তোমরা এখানে এটুকু একটু পড়ো, আমি যেটা বলছি সেই সেই সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এখান থেকে। আমরা এখানে এবার একটু এখানে যাই, যে আমরা যখন যে ইটা লিখি কি বলে তোমার, তাহলে অন্তত আমরা 3 জায়গায় দেখলাম যে সেখানে লিমিটের ধারণা আছে। মানুষ শুধু শুধু কিন্তু লিমিটের কথা চিন্তা করিনি, তার কিন্তু প্রবলেম ফেস করার পর করছে বিধায় লিমিটের কনসেপ্টকে নিয়ে আসছে। যেমন কোনো একটা কার্ভের লেন্থ বের করতে পারছিল না, বা কোনো একটা কার্ভের কোনো একটা পয়েন্টে সে কিন্তু ট্যানজেন্ট লাইন আঁকতে পারছিল না, অথবা কোনো একটা কার্ভের আন্ডারে কতটুকু রিজিয়ন আছে সেটা কিন্তু বের করতে পারছিল না। এই সমস্ত বাস্তব সমস্যা সমাধান করতে গিয়েই কিন্তু গণিতের এই ধারণা আসছে। তা আমরা স্বাভাবিক তোমার ধরো কি বলি, এই যে আমরা যখন লিমিট লিখি সেটা হচ্ছে আমরা যখন সাধারণ লিমিট লিখি, যে আমরা এই নোটেশনটা দিছি, যেটা দিছি আমি সেটাই লেখার চেষ্টা করছি আর কি, যে লিমিট এখানে এটাই দিয়ে দিয়েছে, লিমিট এক্স টেন্স টু সি, এটা লিখছে ধরো এফ অফ এক্স ইকুয়াল টু তোমার এল। এটা কি বড় হাতের এল দিচ্ছে বলে সম্ভবত বই, আমি সেটাই দেওয়ার চেষ্টা করি। বড় হাতের এল দিচ্ছে, এক্স টেন্স টু সি এল, এই যে বড় হাতের এল দিচ্ছে, ছোট হাতের এল এই। এই কথাটার অর্থটা কি সেটা সবাই জানো তো, আমি কিন্তু দেখাচ্ছি। এই যে এখানে দেখো বলতেছি যে উই স্টার্ট উইথ এ নাম্বার সি অ্যান্ড এ ফাংশন এফ, সেটা বলছি যে ডিফাইন অ্যাট অল নাম্বারস এক্স নিয়ার সি বাট নট নেসেসারি অ্যাট সি ইটসেলফ। যখন আমরা এই যে ধরো লিমিটটাকে আমরা সি বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের লিমিট বের করতে চাচ্ছি, কিন্তু এখন এই যে এফ অফ এক্স ফাংশনটা তোমার আমরা হচ্ছে কি বলতেছি যে সি বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের লিমিট, মানে এক্স যদি সি এর দিকে যায় তাহলে এফ অফ এক্স এর ভ্যালু এল এর দিকে যাবে, সেটা এর মিনিংটা কিন্তু তাই। আসলে কিন্তু লিমিটিং ভ্যালু কিন্তু এই যে এল, এই সি কিন্তু লিমিটিং ভ্যালু না, এটা জানোই তোমরা, যে এক্স যদি আমরা এইভাবে বলতে পারি যে এক্স যদি তোমার সি এর দিকে যায় তাহলে এফ অফ এক্স সে হচ্ছে এল এর দিকে যাবে। তাহলে আসলে এই ফাংশনের লিমিটিং ভ্যালু হচ্ছে তোমার এল, কিন্তু এক্স হচ্ছে তোমার ভেরিয়েবল। তাহলে মিনিমাম কি থাকতে হবে তোমার, যে কোনো একটা বিন্দুতে লিমিট এক্সিস্ট, এই কনসেপ্টটা তোমার থাকতে হলে আমরা বলবো যে এই যে এফ অফ এক্স যে ফাংশনটা তোমার, হ্যাঁ এফ অফ এক্স ফাংশনটা তোমার সি বিন্দুতে ডিফাইন কি ডিফাইন না এটা নিয়ে আমাদের কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু সি এর কমপক্ষে একটা তোমার ওপেন ইন্টারভেলে তোমার ডিফাইন হতে হবে। কিন্তু একটু কঠিন প্রথমে বুঝতে, একটু কিন্তু বুঝতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। যে আবার আমি ওটা বলতেছি, দেখো উই স্টার্ট উইথ এ নাম্বার সি অ্যান্ড ফাংশন এফ ডিফাইন অ্যাট অল নাম্বারস এক্স নিয়ার সি, মানে সি এর নিকটের সব বিন্দুতে সে ডিফাইন, কিন্তু সি বিন্দুতে তোমার ডিফাইন হলেও কোনো সমস্যা নেই, যে নেসেসারিলি অ্যাট সি ইটসেলফ, সি বিন্দুতে ডিফাইন হতেও পারে না হতে পারে। ইন এনি কেস whether or not f is defined at c, if so how is totally irrelevant,
মানে সি বিন্দুতে তোমার ডিফাইন্ড হলেও কোনো সমস্যা নেই, না হলেও কোনো সমস্যা নেই কিন্তু। তাহলে এখানে দেখো বলতেছে যে আমরা কি বলতেছি যে এল বি সাম রিয়েল নাম্বার, উই সে দ্যাট দ্য লিমিট অফ, এই দেখো কার লিমিট, এক্স এর লিমিট না কিন্তু, লিমিট হচ্ছে তোমার এফ অফ এক্স এর, দ্য লিমিট অফ এফ অফ এক্স অ্যাজ এক্স টেন্ডস টু সি ইজ এল। তখন সেই জিনিসটাকে আমরা এইভাবে লিখি যে লিমিট অফ এফ অফ এক্স ইজ এল হোয়েন এক্স টেন্ডস টু সি অথবা এক্স অ্যাপ্রোচেস টু সি। এই নিচে দেখো এইভাবে লিখছে, যদি এক্স অ্যাপ্রোচ করে সি তে তখন এফ অফ এক্স অ্যাপ্রোচ করে এল এ। আবার আরেকটা কথা বলতেছে দেখো, এই যে এফ অফ এক্স ইজ ক্লোজ টু এল ফর অল এক্স। এই যে এক্স এর মান কিন্তু সি তোমার হতেও পারে না হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু সি এর একটা ইন্টারভেলে হুইচ আর ক্লোজ টু সি। হ্যাঁ, এইখানে দেখো ছোট্ট একটা এক্সাম্পল দিছে, এটা তোমরা একটু নিজেরা পড়বা তাহলে বুঝতে পারবা, আসলে এটা একবারে বোঝা একটু মুশকিল। আমি আমি তোমাদের মতো থাকতে কখনোই বুঝতে পারিনি আর কি। আশা করি তোমরা বুঝতে পারবে, অবশ্যই আমাদের থেকে তোমরা অনেক বেশি বুদ্ধিমান আর কি। হ্যাঁ, পড়লেই বুঝতে পারবে। আমি এই বইটা কখনো পড়তে পারিনি, আমি তখন ছাত্র ছিলাম আর কি। দাস মুখার্জির বই পড়ছি, কিন্তু দাস মুখার্জির বইয়ে বোঝা যাবে না কখনো। তাহলে এখানে দেখো এখন তাহলে আমরা এখানে বলতেছি হচ্ছে যে এক্স যদি তোমার এফ অফ এক্স এর লিমিট, কিন্তু কখনো এক্স এর লিমিট না, কিন্তু ফাংশনের লিমিট হয় সবসময়। তাহলে আমরা বলতেছি যে এক্স তোমার যাবার, এটাকে বলি যদি এক্স যদি অ্যাপ্রোচ করে সি তে, এফ অফ এক্স অ্যাপ্রোচ করবে এল এ। তাহলে এফ অফ এক্স এর লিমিট হচ্ছে এল যখন এক্স অ্যাপ্রোচেস টু সি। এখন এখানে দেখো ছোট্ট একটা এক্সাম্পল দিছে, প্রথমে এটা দিয়ে একটি বইয়ের এক্সাম্পলটা দিয়েই করি আমি। খুবই সহজ একটা এক্সাম্পল দিছে, যে ধরছে এখানে ধরো এফ অফ এক্স, এফ অফ এক্স বলছে তোমার 4x প্লাস 5, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে এখন বের করতে বলছে হচ্ছে আমরা যদি সি সমান সমান, এটা আমাদের একটা আমরা যদি সি সমান সমান ধরছি হচ্ছে সি, আগে যে ডেফিনেশন সি সমান সমান হচ্ছে আমাদের 2, ঠিক আছে। সি সমান সমান 2, অর্থাৎ এক্স যদি তোমার সি সমান সমান 2 অর্থ হচ্ছে তোমার এক্স অ্যাপ্রোচেস টু 2, এক্স যদি 2 এর দিকে অ্যাপ্রোচ করে, তাহলে এখানে তোমার কি এক্স এর উপর ডিপেন্ড করছে শুধু এই 4 অফ এক্স। হ্যাঁ, তা আমরা দেখতে পাচ্ছি যদি এক্স যদি 2 এর দিকে যায় তোমার, তাহলে এই 4 অফ এক্স অবশ্যই তোমার কিসের দিকে যাবে, 4 অফ এক্স অ্যাপ্রোচ করবে তোমার 8 এর দিকে। তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি খুব সহজে যে এফ অফ এক্স অ্যাপ্রোচ করছে তখন 8 8 5 13। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এটাকে লিখতে পারি, দেখো এটাকে লিখতে পারি যে আমরা লিমিট এক্স টেন্স টু 2 যদি হয়, এক্স যদি 2 এর দিকে অ্যাপ্রোচ করে, তো এফ অফ এক্স এর ফাংশনাল ভ্যালু অবশ্যই তোমার এফ অফ এক্স এর লিমিট হচ্ছে 13। এইটা আর একটা এক্সাম্পল এই বই দিছে, এবং সেটা আশা করি এটা বুঝতে পারছো। আর একটা এক্সাম্পল দিছে এটাকে বোঝার জন্য, যে এটাকে দিছে ফাংশনটা দিছে ধরো এফ অফ এক্স দিছে হচ্ছে, আর একটা এক্সাম্পল আমরা বললাম এক্স, আর একটা এক্সাম্পল দিছে হচ্ছে তোমার এফ অফ এক্স সমান সমান দিছে হচ্ছে তোমার
রুট ওভার স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স, ঠিক আছে। আর বলতেছে এরা বলতেছে হচ্ছে তোমার সি কে ধরছে, সি কে ধরছে হচ্ছে -8, সি হচ্ছে তোমার -8, তাহলে সি সি -8 মানে হচ্ছে সি তো আমাদের এক্স টেন্স টু সি, তাহলে এক্স অ্যাপ্রোচ করছে তোমার সরি -8 এর দিকে, তাই না। এক্স যদি -8 এর দিকে অ্যাপ্রোচ করে তাহলে 1 মাইনাস এক্স, দেখো অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে 1 মাইনাস এক্স কত হবে, 1 মাইনাস প্লাস 9, হ্যাঁ। তাহলে দেখা যাচ্ছে না, হ্যাঁ এই যে দেখো 9, তাহলে এখন অবশ্যই অবশ্যই আমরা এটা বলতে পারি যে লিমিট এক্স অ্যাপ্রোচেস টু বা টেন্স টু -8, তখন এফ অফ এক্স এর লিমিট হবে তোমার 3, যেমন স্কয়ার রুট অফ 9। হ্যাঁ দেখো এখন প্রথম প্রশ্নটা হচ্ছে আমরা প্রথম প্রথম যেটা বললাম যে এক্স অ্যাপ্রোচেস টু 2, এক্স অ্যাপ্রোচেস টু 2, আসলে এক্স 2 এর দিকে তোমরা এটা জানো যে আমরা যেহেতু এখানে সব রিয়েল নাম্বারে আছে, যে সংখ্যা রেখাতে আছি, তাই না। এখানে যদি ধরো এটাকে আমরা বলি যদি 2, হ্যাঁ, তাহলে এক্স 2 এর দিকে যাচ্ছে, দেখো খেয়াল করে তোমরা জানো এটা যে এক্স 2 এর দিকে আসলে কিন্তু দুই দিক দিয়ে যেতে পারে, হয় এই দিক দিয়ে যেতে পারে অথবা এই দিক দিয়ে যেতে পারে। এটা আমরা তো পরে তোমরা এটাকে নাম দেবা, সেটা আমি আগে বলছি না নাম কি। মানে এক্স কিন্তু খেয়াল করে দেখো যে দুই দিকতে তোমার 2 এর দিকে যেতে পারে, কিন্তু দুই দিকতে যাওয়ার অর্থ কি, মানে এক্স যেহেতু আমরা বলছি যে এক্স অ্যাপ্রোচ করছে, তার অর্থই হচ্ছে ধরো এক্স এর মান এরকম হতে পারে 1.99999, ঠিক আছে, এক্স এর মান 1.99 হতে পারে। আবার আর এক দিক দিয়ে যদি যায় সেটা হতে পারে কিন্তু তোমার এই যে এক্স এর মান এরকম হতে পারে কিন্তু 2.0000 অন, আরো কাছে যেতে পারে কিন্তু এক্স এর মান। দেখো এটা যদি বলি আমরা যে এক্স হচ্ছে 1. আর যত 9 দিবা তোমার 2 এর সমান কোনোদিন হবে না, কিন্তু আরো কাছে 2 এর সব 9, আরো এখানে যদি 0 দিই, ধরে দিলাম এই যে, তাহলে তোমার মূল থিংটা হচ্ছে এক্স অ্যাপ্রোচেস টু, এই ঘটনা দুই দিকতে তোমার ঘটতে পারে, কিন্তু এই ঘটনাটা তোমার দুই দিকতে ঘটতে পারে। তো এই ঘটনাটা দুই দিকতে ঘটে, সেই জন্যই কিন্তু আমাদের আসলে এটাকে অ্যাবসলিউট ভ্যালু যখন আমরা করছিলাম, আমরা যখন অ্যাবসলিউট ভ্যালুকে ডিফাইন করছিলাম, তখন যদি তোমরা খেয়াল করে থাকো বুঝতে পারবা, যখন আমরা অ্যাবসলিউট ভ্যালুকেই করছি, আমরা যখন অ্যাবসলিউট ভ্যালু কি করছিলাম, কি বলছিলাম দেখো আবার আমি রিকল করছি, যে আমরা যদি এটা বলতাম যে এক্স -2 লেস দেন ধরো ডেল, এটার অর্থ কি ছিল, এটার দেখো এটা কিন্তু দুই দিক থেকেই বোঝাচ্ছিল যে 2 এর, আমরা বলছিলাম 2 মাইনাস ডেল 2 প্লাস ডেল, কিন্তু এটা এটা কিন্তু তাই ছিল। তার অর্থ কি, মানে
2 কে তোমার 2 এর থেকে বাম দিকে ডেল আর ডান দিকে তোমার ডেল পরিমাণ, সেটা কিন্তু ছিল। মানে 2 এর কিন্তু দুই দিকই বোঝাচ্ছে, কিন্তু অ্যাবসলিউট ভ্যালু না দিলে কিন্তু তোমার দুই দিক বোঝাতো না, খালি একদিক বোঝাতো তোমার। আর আমরা আবার আরেকটা বলছিলাম, এর সঙ্গে যদি আসলে আমরা ওই লিমিট এটাতে এইটা আমরা বলছি যে 2 এ ফাংশনটা ডিফাইন কি ডিফাইন না এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই লিমিটেড ডেফিনিশন দেওয়ার সময়। এইটার অর্থ হচ্ছে এটা মানে কিন্তু তোমার এক্স মাইনাস 2, একটু অন্য রকম করে লিখলাম, লেস দ্যান ডেল সাথে অ্যান্ড তোমার অ্যান্ড, এটার মানে কিন্তু তাই যে অ্যান্ড এক্স নট ইকুয়াল টু তোমার 2। এটা বোঝার চেষ্টা করতে হবে আর কি। এটা আমি ব্যাখ্যা করছি, অবশ্যই আশা করি বুঝতে পারার কথা। মূল জিনিসটা হচ্ছে আমরা যদি রিয়েল নাম্বারে আসি, রিয়েল নাম্বারের লিমিটকে ডিফাইন করছি, তাহলে কিন্তু দুই দিকতেই তোমার, আর এই দুই দিকটা বোঝানোর জন্যই তোমার হচ্ছে এই যে অ্যাবসলিউট ভ্যালু ধারণাটা নিয়ে আসছে। কিন্তু দেখ আমি আবার একটু বইয়ে যাই, সময় প্রায় শেষ। হ্যাঁ, বইয়ে ওই কথাই বলছে। এখানে আরো এক্সাম্পল দিচ্ছে, এটা তোমরা দেখো। এখন আমি মূল যেটা দেখাতে যাচ্ছি সেইটা, এইটাকে আজকে একটু বোঝানোর চেষ্টা করবো। দেখো একটা জিনিস এখানে কিন্তু বলছিল যে লাস্টের যেটা বলছে যে somewhat more precisely provided that f of x is close to L, f of x close to L for all x which are close to C, x not equal to C। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি বলি ক্লোজ, এখন তখন কিন্তু তোমার প্রশ্ন আসবে যে কত ক্লোজ, বা কাছে যদি বলি তাহলে কত কাছে, সেটাকে তোমার মেজার করার একটা আমাদের মানদণ্ড ফিট করতে হবে। যে আমরা বলছি যে এক্স যদি সি এর ক্লোজ হয়, এফ অফ এক্স এল এর ক্লোজ হবে। অবশ্যই এক্স এর মান সি হতে পারবে না, সি হলেও কোনো সমস্যা নেই। এফ অফ এক্স ইজ ক্লোজ টু এল যদি তোমার এক্স ইজ ক্লোজ টু সি। এখন এই ক্লোজ কত ক্লোজ, ধরো আমরা যদি বলি ছোট একটা সংখ্যা একের থেকে ছোট, কিন্তু কত ছোট, 0.99 ও কিন্তু একের থেকে ছোট, 0.999999 ও একের থেকে ছোট কিন্তু, ঠিক আছে। আবার আরো যদি দিই 0.999 1000টা 9 দিই, তাও কিন্তু তোমার একের থেকে ছোট। তাহলে তোমার কত ছোট, এইটাকে দেখো আমি এইটাকে দেখানোর একটু চেষ্টা করছি। যে এখানে বলছে দেখো, এটা তো তোমরা দেখতে পাচ্ছ বোধ আশা করি, এই যে আমার স্ক্রিন শেয়ার করা আছে যেহেতু, আমরা বলছি দ্য কার্ভ ইন ফিগার 2.1.4 রিপ্রেজেন্টস দ্য গ্রাফ অফ এ ফাংশন। এই যে এটা হচ্ছে তোমার রিপ্রেজেন্ট করছে একটা গ্রাফ অফ এ ফাংশন এফ। দ্য নাম্বার সি, সি কোথায় থাকবে, অবশ্যই এক্স অ্যাক্সিসে, এক্স কিন্তু সি এর দিকে যায়। এই যে দেখো এখানে বলছে যে এক্স, এই যে সি এক্স, এই যে দেখো এখানে সেই আমি যেটা বলছিলাম যে তোমাদের এক্স সি এর দিকে যায়, কিন্তু দুই দিক থেকে যেতে পারে, কিন্তু মানে সি এর ছোট হয়েও যেতে পারে, সি এর বড় হয়েও সে কিন্তু সি এর দিকে যেতে পারে। The number c is on the x axis and the limit L is on the y axis। এই যে দেখো এটা তো আশা করি বুঝতে পারছো যে আমরা যখন x বলি এইদিকে কিন্তু সব f of x ফাংশনাল ভ্যালু। আমরা ধরো এখানে যদি x হয়, এখানে f of x পাই, এখানে x হলে এখানে f of x পাই, এখানে x হলে f of x পেয়ে সে ওটার সাহায্যে কিন্তু আমরা এই গ্রাফটা তৈরি করছি। হ্যাঁ, এটার সাহায্যে কিন্তু, তাহলে অবশ্যই তোমার x ভ্যালু সবসময় x অ্যাক্সিসের দিকে থাকবে, মানে c এর ভ্যালু x টেন্স টু, আর l সেটা অবশ্যই কিন্তু তোমার লিমিট ভ্যালু সেটা অবশ্যই y অ্যাক্সিসে কেন থাকবে তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখন এখানে বলতেছে দেখো as x approaches c along x axis, এই যে দেখো x অ্যাপ্রোচ করছে তোমার c এর দিকে along x axis। এই যে তাহলে কি করছে যে c এর দিকে যেতে পারে, এই সামনে দিয়েও যেতে পারে, মানে বড় হয়েও যেতে পারে,
আবার ছোট হয়েও কিন্তু যেতে পারে, এই জন্য দুই দিকেই আরো দিছে দেখো, এইদিকে এক্স থেকেও সি এর দিকে যেতে পারে, এইদিকে এক্স থেকেও সি এর দিকে যেতে পারে। তখন x approaches c along x axis, then f of x approaches l along y axis, এই যে দেখো, তখন তোমার f of x অ্যাপ্রোচ করে l এর দিকে y axis বরাবর, এই যে উপর থেকেও আসতে পারে, কারণ আমি যদি এখানে x ধরি, এটা যদি তোমার ফাংশন হয় তাহলে অবশ্যই কিন্তু এইটা হচ্ছে তোমার f of x, f of x এর ভ্যালু কিন্তু এখানে। আবার অনুরূপভাবে তোমার এখানে যদি x হয়, এইটা কিন্তু তোমার f of x। তাহলে এই ফিগারটা আশা করি বুঝতে পারছি আর পারছো। তাহলে as we have tried to emphasize in taking the limit of a function f as x tends to c, it does not matter where f is defined at c, মানে c বিন্দুতে fটা ডিফাইন কিনা সেটা আমাদের কোনো ডাজ নট ম্যাটার, তাই বলে সেটা আমাদের চিন্তার কোনো বিষয় না। সি বিন্দুতে সে ডিফাইন হতেও পারে না হতে পারে। ইফ সো হাউ ইট ইজ ডিফাইন্ড দেয়ার, the only thing that matters is the values taken on by f at numbers x near c, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, যে f of x টা c এর আশেপাশে কেমন করে তোমার ভ্যালু নিচ্ছে। টেক এ ভ্যালু এট দ্য 3 কেসেস ইন ফিগার 2.15। সো এই যে দেখো এইখানে বলতেছে, একটু যদি খেয়াল করো, এই যে আমি এটা আঁকতেছি না কারণ আমি আঁকলে অত সুন্দর হবে না। এখানে আমরা বলতেছি, এখানে কি বলতেছি যে এখানে এই গ্রাফটা a 2.5 এতে দেখো কি আছে, যে x তোমার এই দেখো এই সি বিন্দুতে কিন্তু x এর ভ্যালু আছে এক্স্যাক্টলি তোমার l। এই যে 2 নম্বর চিত্রে দেখো যে সি বিন্দুতে f of x এর কিন্তু কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু দেয়নি, মানে আনডিফাইন্ড সি বিন্দুতে f of x। আর এখানে কি দিছে দেখো, সি বিন্দুতে ডিফাইন্ড কিন্তু ভ্যালুটা অনেক উপরে অন্য জায়গায়। দেখো সেই কথাটাই বলতে চাচ্ছে, in the first cases f of c equal to l, in the second cases f of c is not defined at c, and in the third cases f is defined at c but f of c এর মান কিন্তু l না, তোমার অন্য জায়গায় f of c অন্য দিকে। হ্যাঁ, তখন however in each case লিমিট কিন্তু তোমার এক্সিস্ট, বিকজ as suggested in the figure, দেখো খেয়াল করে যে x যদি তোমার অ্যাপ্রোচ করে c এর দিকে, তখন কিন্তু f of x প্রতিটা ক্ষেত্রে তোমার l এর দিকে অ্যাপ্রোচ করছে, প্রতিটা ক্ষেত্রে তোমার l এর দিকে অ্যাপ্রোচ করছে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু l এর দিকে অ্যাপ্রোচ করছে। কিন্তু f of c এর ভ্যালু কিন্তু তোমার l হতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি না, হতেও পারে না হতে পারে। এখন আমি জানি যে বুঝতে পারো নি এটা, কারণ আমরা ছাত্র অবস্থায় বুঝতে পারতাম না, মানে খুবই বিরক্তিকর জিনিস লাগতো আর কি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটাকে বলা হয় যে আধুনিক গণিতের তোমার প্রবেশদ্বার। তা আমি আশা করবো তোমরা সবাই অন্তত বোঝার চেষ্টা করবো, অন্তত বুঝতে না পারলেও বোঝার চেষ্টা করবো, আমি তোমাদের হেল্প করতে পারবো আর কি, যে কিভাবে বুঝতে হয়। তা তোমাদের আগামী দিন খালি কাজ থাকতে হচ্ছে, এই যে হোমওয়ার্ক থাকবে, এই বই পড়া আর কি এতে। হ্যাঁ, বইটা পড়া আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এখানে। আমি বুঝতে পারছি খুবই বোরিং জিনিস পড়ালাম আজকে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। একবার, দুইবার, তিনবার, 5 বার, 10 বার, 20 বার পড়ার পর বা 50 বার পড়ার পর কি বোঝা যাবে, বা কেউ একবার পড়েও বুঝে ফেলতে পারে। আমাদের আজকে সময় শেষ, এখানে আমরা শেষ করে দেব। দেখি আগে ভিডিওকে স্টপ